সংকেত অডিও স্টোরিজে আজ শুনবেন উৎস ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে আদিম অভিশাপ। উৎস ভট্টাচার্য, জন্ম 9 অক্টোবর 1992 শ্যামনগরে, বাসস্থান কাকিনাড়া। রহরা রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে সাম্মানিক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইআইটি বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর, আইআইএসসিতে গবেষণার কাজ ও বাসুদেবা মূর্তি সুন্দর রাজন পুরস্কার প্রাপ্তি। দেবী প্রণাম, ভূতভূতুম সর্বভূতেষু, বৃত্তের বাইরে, অদ্ভুতুড়ে, গা চমচম সহ বেশ কিছু জনপ্রিয় পত্রিকা ও বিভিন্ন প্রকাশনার সংকলনে ভিন্ন ভিন্ন স্বাদের ভৌতিক, মনস্তাত্ত্বিক, কল্পবিজ্ঞান ও রোমহর্ষক বেশ কিছু গল্প স্থান পেয়েছে। যৌথ সম্পাদনায় তুহিনা প্রকাশনী থেকে প্রকাশিত আতঙ্কের অমানিসা এবং রূপাম প্রকাশনী থেকে প্রকাশিত ছায়া জগতের দিনলিপি শীর্ষক অতিলৌকিক সংকলন দুটি পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধূর্যটি সোম অন্যতম। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরিজ। গল্প পাঠে দীপম, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শুভশ্রী এবং আমি অরূপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, সাউন্ড ও স্পেশাল এফেক্টে সায়ন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর সবকিছু ভুলে হারিয়ে যান গল্পের দুনিয়ায়। এক মনে ডিজিটাল ডায়েরি লিখে চলেছেন প্রখ্যাত বিজ্ঞানী সৌপর্ণ চৌধুরী। বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণায় যুগান্তকারী কিছু আবিষ্কার করে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরের এক সুপরিচিত নাম হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন প্রফেসর সৌপর্ণ চৌধুরী। কিন্তু যেই বিষয়ে তিনি তার গবেষণা ও ধারণা লিপিবদ্ধ করে রাখছেন তা তার একান্ত ব্যক্তিগত। এই বিষয়কে তিনি সর্বসমক্ষে তুলে ধরতে চান না, সেক্ষেত্রে পরিণাম হবে অতি ভয়ঙ্কর। একমাত্র যোগ্য উত্তরসূরির হাতেই এই গবেষণার দায়ভার বর্তাবে। প্রাকৃতিক উপায়ে এমন অনেক কিছুই ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া চলে না। এমন কিছু বাদ্যযন্ত্রের অস্তিত্ব সম্ভব যাদের কম্পাঙ্ক মহাজাগতিক তরঙ্গের সাথে স্পন্দিত হতে পারে। দেশ বিদেশের কিংবদন্তি অনুসারে পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত প্রান্তরে সেই সব দৈব বাদ্যযন্ত্রের সন্ধান মেলে। যেমন জাপানের দেবী বেঞ্জুইতেনের বাদ্যযন্ত্র বিহুয়া, গ্রিক দেবতা অ্যাপেলোর কিতারা বা সিতারা, মিশরীয় দেবতা ইহাই বা দ্য লর্ড অব ভাইব্রেশন এর সিস্টাম ইত্যাদি আশ্চর্য সব দৈব বাদ্যযন্ত্র পাওয়া যায় যাদের ক্ষমতা অপরিসীম। ভারতীয় উপমহাদেশেও এমন অনেক বাদ্যযন্ত্রের সন্ধান মেলে, যেমন মহাদেবের ডমরু, রুদ্রবীণা, নারায়ণের শঙ্খ, দেবী সরস্বতীর বীণা, শ্রীকৃষ্ণের মোহনবেণু, আরও নানা রকম বাদ্য। এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে গবেষণা শুরু করার অনেক আগে আমি নিজেই এমন একটি অত্যাশ্চর্য ঘটনাকে প্রত্যক্ষ করেছিলাম, যা ভাবলে এখনো শিহরিত হই। ডায়েরি লেখা থামিয়ে অতীতচারী হয়ে পড়েন বিজ্ঞানী সৌপর্ণ চৌধুরী। ধীরে ধীরে তার চোখের সামনে সিনেমার মতো ভেসে ওঠে ছোটবেলার কিছু ঘটনা। ক্রমশ তিনি স্মৃতিচারণায় ডুবে যান। আজকাল তো আর তেমন শীত পড়েই না হে। শীত কাকে বলে আমরা কিছু কিছু দেখেছি ছেলেবেলায়। সে সময় মাঘের শীত বাঘের গায়েও কাঁপন ধরিয়ে দিত। তোমরা ছেলে ছোকরা সেসব আর কিছুই পেলে না। আক্ষেপ নিয়ে কানাই জ্যাঠা সৌপর্ণকে কথাগুলো বলছিলেন। তা তিনি ভুল বলেননি কিছুমাত্র। বিশ্ব উষ্ণায়ন সর্বত্রই থাবা বসিয়েছে। পৃথিবীর জ্বরে যে কাঁপন ধরেছে তা শীতের কাঁপনকে ভুলেই ছেড়েছে একরকম। না, কানাই জ্যাঠা সৌপর্ণ নিজের জ্যাঠা নন, তবে পাড়াগায় প্রতিবেশীদের সাথেও বেশ একটা আত্মিক সংযোগ থাকে। এক্ষেত্রে তেমনটাই ঘটেছে। সৌপর্ণ বহুদিন পরে
এই মধুপুরে তাদের দেশের বাড়িতে এসেছে। শেষবার যখন সে এসেছিল তখন সে বড্ড ছোট ছিল। সেবারের স্মৃতি তার তেমন মনে পড়ে না, কিন্তু এবারের আশাটা নেহাত ঘুরতে আসাই নয়, সে এসেছে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়েই। আসলে সৌপর্ণরা ধ্যারে মধুপুরের হিসেবে বেশ অবস্থাপন্ন পরিবার। একসময় সামন্ত রাজা ছিল এই বংশের পূর্বপুরুষরা। তারপর প্রভাব খর্ব হলেও জমিদারি ছিল, সেসব জৌলুসও বহুদিনই ঘুচেছে। কিন্তু অস্তমিত সূর্যের আভা যেভাবে দিগন্তকে রাঙিয়ে দিয়ে যায়, তেমনভাবেই ঐশ্বর্যের তলানিটুকু উপযুক্ত উত্তরাধিকারীর হাতে অর্পণ করতে চান চৌধুরী বাড়ির বড় কর্তা সদানন্দ চৌধুরী। সেই কাজ সুসম্পন্ন করতে না পারলে যে তার মরেও শান্তি নেই। তিনি সম্পর্কে সৌপর্ণ ঠাকুরদা। তার কদিন ধরেই মনে হচ্ছে যে তার দিন ফুরিয়ে এসেছে, আর সেই কারণেই সৌপর্ণকে তার জরুরি তলব। আসলে কর্মসূত্রে এই বাড়ির উত্তরাধিকারীরা দূর দূরান্তের শহরে ছড়িয়ে পড়েছিলেন, কিন্তু দৈব দুর্বিপাকে তাদের মধ্যে আর কেউই প্রায় জীবিত নেই। সৌপর্ণর বাবাও গত হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তাই চৌধুরী বাড়ির একমাত্র জীবিত উত্তরাধিকারী বলতে এখন কেবল সৌপর্ণই। মধুপুর আসার পর ঠাকুরদার সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে সৌপর্ণর। তিনি শয্যা নিয়েছেন বেশ কিছুদিন, তবে মূলত বার্ধক্যজনিত জ্বরাবাদে তেমন বড় কোনো অসুখ তার নেই। তাকে দেখাশোনা করার দুজন লোক রয়েছে, এছাড়া রান্নার লোক আর সমস্ত কিছু তদারকি করবার একজন। সেদিন চৌধুরী বাড়ির কাছাকাছির মধ্যেই একটু ঘুরে দেখছিল সৌপর্ণ। তার মাঝেই কানাই জ্যাঠার সাথে দেখা। সৌপর্ণর পরিচয় পাওয়া মাত্রই তিনি সৌপর্ণর বাবা কাকাদের কতটুকু দেখেছেন সেই সব নিয়ে তাদের বার্তালাপ শুরু করলেন। তারপর একে একে কত কথাই তিনি বলতে লাগলেন। সৌপর্ণর বাবা কাকাদের অকাল প্রয়াণের জন্য তিনি সন্তাপ প্রকাশ করলেন। মধুপুরের একাল সেকাল সব বলতে লাগলেন মিশুকে মানুষটি। সময়টা শীতকাল হওয়ায় কথায় কথায় সেই প্রসঙ্গ এসে গেল। আগেকার দিনে হাড় কাঁপানো ঠান্ডা পড়তো, আজকাল সেসব অতীত। স্মৃতির পরিসরে রয়ে গেছে সেই সব অনুভবগুলো। এরপর কথায় কথায় জ্যাঠা বললেন, শীত এবার তেমন পড়েনি বটে, কিন্তু নদীর দিকটায় মাঝে মাঝে ঘন কুয়াশায় আমি ঢেকে যেতে দেখেছি। এই জায়গাটাতে উপস্থিত থাকলে দারুণ একটা শৈত্য অনুভব হয়, বুঝলে? মনে হচ্ছে জায়গাটা যেন মধুপুরেরই নয়, এ বরফের কোনো একটা দেশে বুঝে চলে এসেছি। কিন্তু দুঃখের কথা কি জানো, আমার কথা মধুপুরের কেউই বিশ্বাস করেনি। হ্যাঁ, আসলে সব সময় বা প্রতিদিন তো তেমনটা ঘটে না। তাই ভেবেছে বয়সকালে কানাই বুড়োর বুঝি মতিভ্রম হয়েছে। কিন্তু আমি ইষ্ট দেবতার নামে শপথ করে বলতে পারি, আদেও কিছু ভুল অনুভব করিনি আমি। সৌপর্ণ তাকে আশ্বস্ত করে সে অন্তত তার কথা অবিশ্বাস করছে না। কানাই জ্যাঠা বললেন, তেমনটা আবার দেখতে পেলে এবারে তোমাকে নিয়ে যাব বাবা, তো তুমি যাবে তো? সৌপর্ণ নির্দ্বিধায় সম্মতি জানায়। তারও মনে একটা রহস্যের মেঘ ঘনিয়ে উঠেছিল। বিষয়টা যে খুব একটা স্বাভাবিক নয়, এই কথাটা তার মনে বারংবার অনুরণিত হচ্ছিল। কুটুমবাড়ির নিমন্ত্রণে গিয়ে ফিরতে একটু দেরি হয়ে গেছে শশাঙ্ক হালদারের। ভালো মন্দ খেয়ে একটু গড়িয়ে নিতে নিতেই বেলা পড়ে গেল। তার উপর আবার শীতকাল। পা চালিয়ে চললেও মধুপুরে পৌঁছানোর ঢের আগেই সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। নদীর দিকটা দিয়ে আসছে শশাঙ্ক, তবে নামেই নদী। বর্ষাকালে তবু খানিকটা জল যাওয়া বা থাকে, শীতকালে শুকনো খটখটে হয়ে রয়েছে একেবারে। হঠাৎ করেই শশাঙ্কর কেমন যেন শীত শীত করতে লাগলো। গায়ের আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিল সে। টর্চ জ্বেলেই সে এগোচ্ছিল, কিন্তু সামনের যে গাঢ় কুয়াশার পর্দাটাকে সে দেখতে পেল, সেটাকে যেন টর্চের আলো ভেদ করতে পারছে না। সে যতই এগোয় শীতটা জাঁকিয়ে বেড়ে উঠতে থাকে। ক্রমশই পুরো কুয়াশার পর্দাটা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চায়। শশাঙ্ক কি আদৌ মধুপুরে আছে? তার মনে হয়
সে যেন উচ্চ পার্বত্য অঞ্চলের শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। সমস্ত পোশাক ভেদ করে হিমশীতল শেল যেন তার সারা গায়ে বিঁধতে লাগলো। ঠান্ডায় তার হাত পা জমে যেতে বসেছে, তবু যত দ্রুত সম্ভব সে হাঁটতে চেষ্টা করে। কুয়াশার প্রান্তর যেন তার তেপান্তরের মতো বিস্তৃত হয়ে উঠেছে। সে সার হতে চায় না। এরই মধ্যে হঠাৎ কেমন যেন একটা অস্বাভাবিক শব্দ কানে এলো তার। শব্দটা অনেকটা চাপা গোঙানির মতো। সাথে সাথে খচমচ করে আরো একটা শব্দ, শুকনো পাতার উপর দিয়ে কিছু একটা চলাফেরা করছে যেন। গোঙানির মতো শব্দটাও তারও থেকেই উদ্ভূত হচ্ছে। এদিকে স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছে না শশাঙ্ক, তবু টর্চটা বাগিয়ে ধরে এদিক ওদিক চাইল সে। শব্দের উচ্চস্থলটা ক্রমশই তার কাছে এগিয়ে আসছে। শব্দ হচ্ছে খস খস খস, সাথে সেই বিসদৃশ গোঙানির মতো পাশবিক একটা শব্দ। ক্রমেই একটা অস্পষ্ট অবয়ব টর্চের আলোকবৃত্তের মধ্যে চলে আসতে লাগলো। তারপর সেটা স্বরূপ দেখতে পেল শশাঙ্ক, আর সাথে সাথে যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো সে। এ কি দেখছে সে? সে যা দেখলো তার সাথে পৃথিবীর কোনো চেনা প্রাণীরই বুঝি সাদৃশ্য নেই। প্রাণীটা আকারে মানুষের মতোই, কিন্তু আয়তনে একটা পূর্ণবয়স্ক মানুষের বেশ কয়েক গুণ বড়। আর সেটার হাত আর পায়ের জায়গায় যে উপাঙ্গগুলো রয়েছে সেগুলো অস্বাভাবিক রকমের সরু সরু। প্রাণীটা সরীসৃপের মতো প্রায় বুকে হেঁটে চলাচল করছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো প্রাণীটার মুখটা। মুখের আকারটা বা প্রকৃতিটা মনুষ্যাকৃতির, কিন্তু সেখানে চোখ, নাক, কান বা মুখগহ্বরের বিভাজন একদমই স্পষ্ট নয়। আর সেই কারণেই সাধারণ চোখে অত্যন্ত কদাকার রূপে প্রতিভাত হচ্ছে সেটা। সেই বিকট দর্শন প্রাণীটা তার মুখটা কিছুটা উঁচু করে গোঙানির মতো শব্দটা আবার করতেই মুখগহ্বর সদৃশ অংশের ফাঁকে দাঁতগুলো দেখা গেল। এতক্ষণ শশাঙ্ক আকস্মিকভাবে দারুণ একটা শক পেয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে পড়েছিল। কেবল তার হৃদস্পন্দন অস্বাভাবিক ঘাড়ে বেড়ে উঠেছিল। গোঙানির শব্দটা হতেই সম্বিত ফিরে পেয়ে তারও স্বরে আর্ত চিৎকার করতে করতে প্রাণপণে দৌড় দিল শশাঙ্ক। নিজের বাড়ির দোরগোড়া পর্যন্ত কোনো মতে পৌঁছেই জ্ঞান হারালো সে। শশাঙ্ক অদ্ভুত দর্শন জীবটাকে দেখে এমন আতঙ্কিত হয়ে পড়েছিল যে আর কিছু দেখতে পাওয়ার মতো অবস্থাই তার ছিল না। তা না হলেও অবশ্য সে দেখতে পেত না এমন এক ভয়ঙ্কর অস্তিত্বকে, যা বাস্তবিকই ভয়ের কারণ হতে পারে। যে প্রাণীটাকে সে ভয় পাচ্ছিল তাকে ভয় পাওয়ার মতো কারণ যদিও ছিল না, কিন্তু তার থেকে কয়েক হাত দূরে অপেক্ষা করছিল এক মূর্তিমান আতঙ্ক। তাকে মানবদেহের চর্মচক্ষুতে দেখতে পাওয়া যায় না। সকাল হতে না হতেই শশাঙ্কর বাড়ি গোটা মধুপুর ভেঙে পড়ার উপক্রম হলো। কিভাবে যেন গোটা গায়ে রটে গেছে ঘটনাটার কথা। সকলেই শুনতে চায় শশাঙ্কের গতকালের ভয়াবহ অভিজ্ঞতার কথা, শুনতে চায় তার নিজের মুখেই। এদিকে শশাঙ্ক এখনো গত রাতের ভয়ঙ্কর ঘটনার শক কাটিয়ে উঠতে পারেনি। থেকে থেকেই শিউরে উঠছে সে। তবুও কোনো রকমে যেটুকু সে বলল তাতে অস্বাভাবিক শীতলতার কুয়াশা ঘেরা পর্দা আর এক ভয়ঙ্কর দানর ছবি সকলের মনের অন্তরে ফুটে উঠল। শশাঙ্ক হালদার বিচক্ষণ ব্যক্তি। সে মিছে কথা বলার মতো লোক নয়, আবার অহেতুক ভয় পাওয়ার মতো দুর্বল চিত্তের মানুষও সে নয়। তাই হেন মানুষকে এরকম ভেঙে পড়তে দেখে সকলেই প্রমাদ গুনল। আলো ছায়ের রহস্যময়তায় যে ভয়ের ছবি শশাঙ্ক হালদার দেখেছে তা শ্রোতাদের কল্পনায় অনেক গুণ বেড়ে উঠে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল। এ কোন বিভীষিকা এসে বাসা বাঁধল শান্তিপূর্ণ মধুপুরে? এত লোকের জটলা দেখে ব্যাপারটা কি বুঝবার জন্য সৌপর্ণ এগিয়ে আসছিল। এমন সময় একটা পরিচিত কণ্ঠে বিড়বিড় তার কানে এলো। এখন বোঝো ঠেলা। হ্যাঁ হ্যাঁ, আরে নদীর ধারটায় আমি তখন গেছিলাম, দেখলাম শীতল একটা অনুভূতি হচ্ছে, বুঝলে?
কানাই জ্যাঠা। তখন তো আমার কথা তোমরা কেউ বিশ্বাস করো। গলাটা চিনতে পারল সুপর্ণ। সকলের কথাবার্তার গোলমালের মাঝে দানু, ঠান্ডা, কুয়াশা ইত্যাদি ছেঁড়া ছেঁড়া কিছু কথা কানে এলো। কিছুই ঠাউর করতে পারল না সুপর্ণ। তাই সে কানাই জ্যাঠাকেই ধরল বিষয়টা কি সেটা জানবার জন্য। তিনি ঘটনাটা শোনা মাত্রই উত্তেজিত হয়ে উঠেছিলেন। তাই উপযুক্ত শ্রোতা পেয়ে গড়গড় করে সবটা বলতে লাগলেন সৌপর্ণকে। সে মন দিয়ে সবটা শুনল। সেভাবে ভয় না পেলেও অদ্ভুত ঘটনাটা তাকে যে ভীষণ রকম বিস্মিত করল তাতে সন্দেহ নেই। একই সঙ্গে তার মনে জেগে উঠল দারুণ একটা কৌতূহল। মধুপুরের নদীর ধারে যে রহস্যটা ক্রমশ ঘনিয়ে উঠেছে তাকে ভেদ করার একটা অদম্য ইচ্ছে স্থান করে নিল তার অন্তঃকরণে। পরিস্থিতিটাকে একটু সহজ করতে সৌপর্ণ বলল, ঘটনাটা অস্বাভাবিক ঠিকই, কিন্তু এতে এত ভয় পেয়ে যাওয়ার বা কি আছে? হতে পারে কোনো নতুন প্রজাতির প্রাণী, এর আগে কারোর চোখে পড়েনি। প্রতি বছরই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কত নতুন উদ্ভিদ আর প্রাণী আবিষ্কার হয়। দৈত্যদানব ভেবে নেওয়াটা কি বোকামির কাজ নয়? কানাই জ্যাঠা গলাটা খাদে নামিয়ে বললেন, তোমরা আজকালকার দিনের ছেলে ছোকরা, তার উপর শহরের মানুষ, তোমরা এইসব বিশ্বাস করবে না জানি, কিন্তু এইসব পাড়া গায়ে এমন অনেক কিছুই ঘটে যার পুঁথি পড়া বিদ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না। ভেবেছিলাম নদীর ধারে হঠাৎ করে ওই রকম কুয়াশা যে সত্যি হয় আর দারুণ ঠান্ডা লাগে সেটা দেখাতে নিয়ে যাব তোমায়, কিন্তু বাবা, ওই সব ভুতুড়ে জায়গায় বিপদের মধ্যে পড়ে কাজ নেই, বুঝলে? তুমি আর ওই দিক মানে যেও না, হ্যাঁ? তখনকার মতো আর কিছু বলে না সৌপর্ণ, কিন্তু জমে ওঠা রহস্যের পর্দাটা উন্মোচনের একটা দুর্নিবার আকাঙ্ক্ষা জেগে উঠেছে তার মনে। ক্রমশ সেটার প্রাবল্য বাড়ছে। তাই সেই কৌতূহল নিবৃত্তি করতে না পারলে তার শান্তি নেই। শশাঙ্ক হালদারের ঘটনাটা এমন কিছুই বড় ব্যাপার ছিল না, কিন্তু বলা ভালো একটা আসন্ন মহাবিপদের ইঙ্গিত মাত্র ছিল। সেদিন থেকে গোটা মধুপুরে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। গবাদি পশুগুলো অজানা অস্বস্তিতে কেবলই ছটফট করে আর তারস্বরে ডাকাডাকি করতে থাকে। এমনকি রাস্তার কুকুর বিড়ালগুলো পর্যন্ত অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সন্দিগ্ধভাবে এদিক ওদিক কি যেন শুঁকে বেড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে ইতি উঠে যায়, আবার নিজের চারিদিকে পাক খেয়ে গোল গোল করে ঘুরতে শুরু করে। মাঝে মাঝে খাবার দিতে গেলেও যেন খেতে চায় না। পরিবর্তে পিছনের দুই পায়ের ফাঁকে লেজটা গুঁজে মুখ দিয়ে কেমন একটা ভয় খাওয়া কুঁই কুঁই শব্দ করতে থাকে। আবার কখনো কখনো আকাশের দিকে মুখ করে একযোগে বিষাদপূর্ণ ডাক ডেকে চলে ওরা। মধুপুরে পাখিদের মধ্যেও অদ্ভুত একটা চাঞ্চল্য জেগে উঠল। ভূমিকম্প, অতিবৃষ্টি বা প্রলয়ঙ্করী ঝড়ের আগে প্রাণী জগতে কখনো কখনো যেমন আভাস সঞ্চারিত হয়, এও প্রায় সেরকমই ব্যাপার। এরপর দেখা গেল আপাতভাবে কোনো কারণ ছাড়াই ডানা ঝটপট করতে করতে কয়েকটি পাখি মাটিতে এসে পড়তে লাগলো। মাটিতে পড়ে খানিকক্ষণ ছটফট করে একেবারে স্থির হয়ে গেল তারা। কিন্তু এখানেই শেষ নয়। বেশ কিছুক্ষণ টানা পর্যবেক্ষণ করলে ভালোভাবেই বুঝতে পারা যেত সেই পাখিদের বাইরের চামড়াটা অপরিবর্তিত থাকলেও অদৃশ্য কেউ বা কারা যেন তাদের সমস্ত দেহরস শুষে নিয়ে একদম ছিবড়ে করে দিচ্ছে। একটা দুটো দিন যেতেই পাখিদের পরিণতি হতে লাগলো ছোটখাটো বিড়াল কুকুরদেরও। কোথাও কোনো ক্ষতচিহ্ন পর্যন্ত নেই তাদের শরীরে, অথচ তাদের দেহ থেকে সন্তর্পণে কেউ বা কারা যেন সমস্ত দেহরস শুষে নিয়েছে। মধুপুরের কিছু কিছু মানুষদের মধ্যে দেখা দিল অন্য রকম কিছু উপসর্গ। তারা চেনা পথে যেতে যেতে কখনো বিভ্রান্ত হয়ে পড়ল। তাদের মনে হতে লাগলো সম্পূর্ণ অচেনা কোনো জায়গায় বুঝি তারা এসে পৌঁছেছে। মধুপুরের আজন্ম চেনা পথঘাট, বাড়িঘর সবকিছু তাদের কাছে অন্য রকম ঠেকতে লাগলো। সারাদিন মাথা ঝিমঝিমে একটা ভাব, কানে যেন তালা ধরে আছে তাদের। সময়টা একবিংশ শতাব্দী, কিন্তু হলে কি হবে? হাজার লোক, গাঁয়ের মানুষজন ভূত প্রেত অপদেবতার ধারণায় বিশ্বাসী।
এমন সব অদ্ভুতুরে ঘটনা ঘটলে সেই বিশ্বাস যে দৃঢ় হবে সেটা সহজেই অনুমেয়। মধুপুর ও আশেপাশের ওঝা গুণিনদের ডেকে কিছু উপাচার অনুষ্ঠান করল গ্রামের মোড়লরা, কিন্তু ফল কিছুই হলো না। বিশুনন্দী হাট সেরে গায়ে ফিরছিল সেদিন। ফেরবার পথে একটা ঘাস জমির পিছন থেকে অস্বাভাবিক কিছুর শব্দ পেল সে। একবার ভাবল কি দরকার, সে তাকাবে না, যেমনি চলছে তেমনই চলতে থাকবে, কিন্তু কৌতূহল বড় বালাই। চোখ ঠিক চলেই গেল তার, আর ভালোভাবে দেখার জন্য পা জোড়াও এগিয়ে গেল ঝোপের পিছন দিকটায়। আর ঠিক তখনই সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে গেল। মানুষের থেকে বেশ কয়েক গুণ বড় চেহারার, আবার খানিকটা মনুষ্যাকৃতির একটা জীব। সরু সরু উপাঙ্গগুলো বড্ড বেমানান। বুকে হেঁটেই বেশি চলাফেরা করে প্রাণীটা, বেশ বোঝা যাচ্ছে। পাশে একটা মৃত কুকুর পড়ে রয়েছে, কেবল চামড়াটুকুই লেগে আছে মৃত জীবটার গায়ে। দেহের সমস্ত রক্ত কেউ যেন শুষে নিয়েছে তার। আর সেই বিকট দর্শন প্রাণীটা সেই ছিবড়ের মতো মৃত কুকুরটার দেহাংশকেই ভক্ষণের চেষ্টা করছে। তবে কি অদ্ভুত আর ভয়ঙ্কর জীবটাই দায়ী সেই রক্তশূন্য প্রাণীগুলোর মৃতদেহের জন্য? বিশুর অন্তত তাই মনে হলো। নিজের অজান্তেই একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। আর তখনই প্রাণীটা তার মুখের দিকে ফিরে চাইল। বিশু যেন তড়িতাহত হলো। এই রকম কিছুর যে অস্তিত্ব আছে তার দুঃস্বপ্নেও সে ভাবতে পারেনি কখনো। চোখ, নাক, মুখ কিছু যে স্পষ্ট নেই প্রাণীটার মুখে। মুখ বলতে যা বোঝায় এ তেমন ব্যাপারই নয়। পরিবর্তে একটা মুখগহ্বরে দেখতে পাওয়া গেল সারি সারি দাঁতের অস্তিত্ব। প্রাণীটা একটা জ্যান্ত গুঁ গো শব্দ করে উঠল। ভয় নামক অনুভূতিটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকলে মানুষ পালাবার চেষ্টা করে, কিন্তু সেই মাত্রাটুকু অতিক্রান্ত হলে তার আর পালাবার ক্ষমতা থাকে না। বিশুর তখন সেই অবস্থা হয়েছে। বিশু যেন মেডুসের চোখের দিকে চেয়ে পাথরে পরিণত হয়ে গেছে। হাওয়ায় দুলতে থাকা ঘাসের মাথাগুলো যেন মেডুসার মাথার হিলহিলে সাপগুলো। বিশু ওই অদ্ভুত দর্শন প্রাণীটাকেই সাক্ষাৎ যমদূত বলেই ধরে নিয়েছিল। অজগর যেমন সম্মোহনী দৃষ্টির সম্পাতে শিকারকে বশ করে, দৃষ্টিহীন ভয়ঙ্কর জীবটাও যেন অজ্ঞাত উপায়ে তেমনই সম্মোহন প্রয়োগ করেছিল। বিশুনন্দী নিজের মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারপর যেটা ঘটল সেটার জন্য তার আদৌ কোনো প্রস্তুতি ছিল না। সে হঠাৎ দেখতে পেল প্রাণীটা একটা অস্ফুট শব্দ করে কুঁকড়ে যেতে লাগলো। থরথর করে কাঁপতে লাগলো তার সারা গা। তারপর ধীরে ধীরে চামড়া কুঁচকে যেতে লাগলো তার। অগণিত অদৃশ্য পরজীবী যেন তার গায়ের সমস্ত রক্ত শুষে নিচ্ছে। বিষে বিষে যেমন বিষক্ষয় ঘটে তেমন ভাবেই উপর্যুপরি চমকে সম্বিত ফিরে পেল বিশু। প্রাণপণে পালাতে লাগলো সে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়াবার পর হাঁপাতে হাঁপাতে যখন সে দাঁড়িয়ে পড়ল তখন চারপাশটা দেখতে কিছুতেই ঠাহর করতে পারল না যে সে কোথায় এসে পৌঁছেছে। আশেপাশের গাছপালাগুলো পর্যন্ত বড্ড অচেনা লাগলো তার। মধুপুর তো দূরের কথা, এমন সব অদ্ভুত দর্শন সুবিশাল গাছপালা সে জীবনেও দেখেনি। হঠাৎ তার চোখ যায় আকাশের দিকে। এ কি, আকাশের রংটা ওরকম টকটকে লাল কেন? শ্বাসবায়ুটাকেও কেমন যেন ভারী ভারী ঠেকছে তার। ভীষণ মাথা ঘুরতে লাগলো তার। চোখের সামনে পুরো পৃথিবীটা ঝাপসা হয়ে এলো। মধুপুর আর বিশুনন্দীকে কোনোদিন দেখেনি। ভূগর্ভস্থ ঘরটাকে একটা স্যাঁতস্যাঁতে ভাব ঘিরে রেখেছে। যুগ যুগান্তের একটা দম বন্ধ করা বাতাস যেন গুমড়ে গুমড়ে মরছে সেখানে। কায়াবিহীন দীর্ঘকায় ছায়াগুলো মৃদু আলোয় কম্পন জাগিয়ে তোলে বারংবার। জাগতিক অপ্রাপ্তিরা সব অতৃপ্ত আত্মার মতো বিদেহী হয়ে ঘুরে বেড়াচ্ছে আর
বুক ফাটা হাহাকার করছে। তাদের বেদনার্ত বিলাপের শব্দে যতটুকু বাতাস সেই প্রকোষ্ঠে ছিল তাও ভারী হয়ে উঠেছে। বিদেহীদের সেই যন্ত্রণার সাথে মিশেছে অপার্থিব জগতের সব অচেনা কিন্তু ভয়াবহ শব্দ। সেই শব্দ শুনতে পেলে যে কোনো সাধারণ মানুষেরই হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। প্রায়ার অন্ধকার সেই কুঠুরিতে একটি লোক অদ্ভুত সব উপাচার ক্রিয়া করে চলেছে। চারপাশে ইতস্তত ছড়ানো ছেটানো রয়েছে বিচিত্র সব উপাচার সামগ্রী। কোনো এক সময় লোকটির পরিচয় ছিল হিমাংশু চট্টরাজ, কিন্তু আজ সেসব অতীত। বিগত জীবনটা যেন জন্মান্তরের বলে মনে হয়। এখন তার মাথায় জটা, মুখে বহুকালের কামানো গোঁপদাড়ির জঙ্গল, চোখ জোড়া কোঠরে ঢুকে গেছে, কিন্তু চোখের উন্মাদ সুলভ দৃষ্টিতে গনগনে আগুনের উত্তাপ। আগুন যেমন সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর কেবল ফেলে রাখে এক মুঠো ছাই, এই দৃষ্টির অধিকারীও তেমনই সৃষ্টির সমস্ত কিছুকে জ্বালিয়ে অঙ্গারে পরিণত করতে চায়। অথচ হিমাংশু চট্টরাজ চিরকালটা এমন তো ছিল না। বছর 20 আগে পর্যন্ত সে আর 5 জন সাধারণ মানুষের মতোই দিন অতিবাহিত করছিল। তার স্ত্রীর নাম ছিল সম্পূর্ণা, কিন্তু সে এক দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়। যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না হিমাংশু। সে তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত। ফলস্বরূপ স্ত্রীর অকাল মৃত্যুতে সে উন্মাদ হয়ে গেল। প্রাথমিক অভিঘাতে তার বাঁচার ইচ্ছেই চলে গেছিল। তারপর সে ভাবল যে কোনো উপায়ে সম্পূর্ণাকে সে ফিরিয়ে আনবেই। শ্মশানে মশানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলো সে। বারংবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখল, কিন্তু তার মন তবুও কিছুতেই শান্ত হলো না। সে মনে মনে ভাবল, শ্মশানে কত বড় বড় সাধক গুপ্তবিদ্যা চর্চাকারীরা অবস্থান করে, তাদের স্মরণ নিলে ঠিকই একটা উপায় হবে। তারপর সাধুসঙ্গ করবার জন্য প্রভূত প্রচেষ্টা চালায় সে। তবে অধিকাংশ সাধকের তরফ থেকে রূঢ় প্রত্যাখ্যান মেলে। অবশেষে অনেক কষ্টে একজন সাধককে সে সেবা যত্ন করে তুষ্ট করতে সমর্থ হয়। তার অনুকূল্যে কিছু বিদ্যাও তার করায়ত্ত হয়, কিন্তু তার মূল লক্ষ্য যে তখনও অধরায় রয়ে গেছে। একদিন কথা প্রসঙ্গে হিমাংশু তার মনোবাসনা সেই সাধককে জানায়, কিন্তু তিনি হিমাংশুকে সতর্ক করে দেন, তন্ত্রের অপার ক্ষমতা থাকলেও তা কখনোই প্রকৃতির বিরুদ্ধাচরণে ব্যবহার করা যায় না। একমাত্র তপতন্ত্রের মাধ্যমেই এমন কিছু অসাধ্য সাধন সম্ভব হলেও তার ফল হবে অত্যন্ত ভয়ঙ্কর। পার্থিব ও অপার্থিব জগতের মাঝখানে এক অদৃশ্য নিষিদ্ধ দরজা উন্মুক্ত হয়ে যাবে সেই প্রক্রিয়ায়। জগতান্তরের অপজীবেরা চলে আসবে এই পার্থিব জগতে। তারপর ধীরে ধীরে সৃষ্টির সমস্ত সজীবতাকে গ্রাস করে নেবে তারা। সমগ্র সৃষ্টি রসাতলে যাবে সেই প্রকৃতি বিরুদ্ধ ক্রিয়া সংঘটিত হলে। তাই বৃহত্তর কারণে হিমাংশু যেন তার এই ইচ্ছে পরিত্যাগ করে। কিন্তু হিমাংশুর অন্ধ পত্নী প্রেম তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলেছিল। যা ঘটে ঘটুক, জগৎ সংসারে ঘোর দুর্যোগ নেমে আসুক, কিন্তু সম্পূর্ণাকে সে ফিরিয়ে আনবেই। এর কিছুদিনের মধ্যেই সেই সাধকের অনুপস্থিতিতে তার ভদ্রাসনে একটি প্রাচীন পুঁথির সন্ধান পায় হিমাংশু। হিমাংশু দেখতে পায় সেই পুঁথিতে মৃত্যুলোক থেকে প্রিয় মানুষকে ফিরিয়ে আনার কৌশল বর্ণিত আছে। সে আর কাল বিলম্ব না করে সেই আস্তানাটি পরিত্যাগ করে পালাতে থাকে। কিন্তু সেই পুঁথিটা চুরি করে পালানোর পথে সেই সাধকের হাতে ধরা পড়ে যায়। সেই সাধক প্রতিরোধ গড়ে তোলার পূর্বেই মরিয়া হিমাংশু তাকে হত্যা করে পুঁথিটি নিয়ে মধুপুরে এসে আস্তানা গড়ে তোলে। প্রথমে সে পুঁথিটি ভালোভাবে অধ্যয়ন করে ও উপাচার বিধি সুসম্পন্ন করার জন্য বিবিধ বিচিত্র উপাচার সংগ্রহ করতে থাকে। তারপর সেই ভয়ঙ্কর উপাচারগুলি সংগ্রহ করে শুরু হয় তার ক্রিয়াকলাপ।
প্রথমে বেশ কিছু মাস কোনো উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ে না। তবুও নিয়ম মেনে উপাচার বিধির যথাযথ পালন করে যেতে থাকে সে। প্রতি পূর্ণিমায় পর্যায়ক্রমে ছোট বড় পশু বলি দিতে থাকে সে। ধীরে ধীরে তার বলির শিকার হয় মধুপুরের বেশ কিছু মানুষ। বলির রক্তে স্নান করায় নরকরটি, বিভিন্ন উপাচার সামগ্রী, কিন্তু কোনো পরিবর্তন কিছুই বুঝতে পারে না। পর্যায়ক্রমে তার উৎসাহ যখন কমে আসছে, তখনই ঘটল সে শিহরণ জাগানো ঘটনা। সেদিন রাত্রে হিমাংশু ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে সে হঠাৎ শুনতে পেল নূপুরের রিনঝিন শব্দ। এই শব্দ যেন তার খুব চেনা, কিন্তু মনের ভুল ভেবে সে পাশ ফিরে শুল। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ হিমাংশুর দম বন্ধ হয়ে আসতে লাগলো। খুব ভারী কিছু যেন চেপে বসেছে তার বুকের উপর। সে ধড়মড় করে উঠে বসতে গেল, কিন্তু সেই ভারের কারণে সে পুরোপুরি উঠে বসতে পারল না। আর তখনই নারী কণ্ঠের একটা খিলখিল শব্দের হাসিতে গোটা ঘরটা গম গম করে উঠল। অন্ধকারে চোখটা একটু সয়ে আসতে সে দেখল একটা অপার্থিব নীল আলো ঘরটার পরিবেশটা মায়াবী করে তুলেছে। পরিচিত কণ্ঠে কেউ তার নাম ধরে ডেকে উঠল। অংশু, শুনছো? আমি এসেছি, ওঠো। কে কে এসেছে? সম্পূর্ণ? এত তাড়াতাড়ি? এও কি সম্ভব? তখনই হিমাংশু দেখতে পায় তার বুকের উপর চেপে বসা একটা অবয়ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কিছুক্ষণের মধ্যেই সে স্পষ্ট দেখতে পেল সম্পূর্ণাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো সম্পূর্ণা, কোনো ভুল নেই। এই তো হিমাংশুর সেই কিনে দেওয়া পছন্দের হলুদ শাড়িটাই পরে রয়েছে। আত্মহারা হয়ে উঠে সে বলল, তুমি এসেছো সম্পূর্ণা? আমার এতদিনের সমস্ত চেষ্টা আজ তবে সার্থক হলো। বুকের উপর চাপটা যেন অসহ্য হয়ে উঠেছে ক্রমশ। তাই অনেক কিছু বলার থাকলেও আর কিছুই বলে উঠতে পারল না সে। পরিবর্তে কষ্ট করে দম নেওয়ার চেষ্টা করতে লাগলো। এই সময় সেই নারী মূর্তি এমনভাবে হেসে উঠল, অতি বড় সাহসীরও বুক কেঁপে ওঠে। তারপর সে রহস্য করে বলল, বলো দেখি, কে আসল সম্পূর্ণা? আমি, নাকি ওই যে ও, নাকি ও? এইভাবে সে প্রথমে নিজেকে দেখালো। তারপর দেখালো যাদের, তাদের মধ্যে কেউ ঘরটা ছাদে উল্টো হয়ে ঝুলে আছে, আবার কেউ কেউ দেয়ালে সরীসৃপের মতো 4 হাত পা আটকে রয়েছে। প্রত্যেকেই হুবহু একই রকম দেখতে, সম্পূর্ণার মতোই দেখতে তাদের, কিন্তু কিন্তু প্রত্যেকেই বিকৃতভাবে ঘাড় কাত করে রয়েছে। আর ও কি প্রত্যেকের চোখের মণিহীন দৃষ্টি কিন্তু কি ভয়ানক চাউনি। প্রত্যেকটি সম্পূর্ণ ধীর কিন্তু অমোঘ গতিময়তায় তার দিকে এগিয়ে আসছে। শ্মশানের অনেক ভয়াবহ দৃশ্যই দেখেছে হিমাংশু, কিন্তু এই দৃশ্যটা দেখে সে রীতিমতো শিউরে উঠল। হিমাংশুর বুকের উপর চেপে বসা সম্পূর্ণার অবয়বটি সেই একই রকম মণিহীন চাউনি। হিমাংশুর হৃৎপিণ্ডটা প্রায় গলার কাছে উঠে আসার উপক্রম হয়েছে। এমন সময় হঠাৎ করে বুকের উপরে চাপটা একটু হালকা হচ্ছে বলে মনে হয় তার। সম্পূর্ণ সেই অবয়বটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, বাকি অবয়বগুলো তার মধ্যে মিশে যেতে থাকে। তারপর সেই উগ্র মনেহীন চাউনির পরিবর্তে স্বাভাবিক নমনীয় দৃষ্টি ফুটে ওঠে তার 2 চোখে। সে কোমল কণ্ঠে ছদ্মরাগ ফুটিয়ে বলে ওঠে, এই বুঝি আমার ভালোবাসা? এইটুকুতেই ভয় পেয়ে গেলে? তারপর মৃদু হেসে হিমাংশুর মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে কতকটা আশ্বাসের সুরে বলল, তুমি খামোখা ভয় পেও না,
মৃত্যু দেশ থেকে আজ এসেছি তো, তাই এই উগ্রমূর্তি। ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যাব, সব আগের মতো, সব কিছু আগের মতো। মনে রেখো, প্রতি পূর্ণিমায় আমি তোমার কাছে আসব, কিন্তু তোমাকে 20 বছর নিয়ম করে উপাচার বিধি পালন করে যেতে হবে। সেই সময়কাল অতিক্রান্ত হলেই আমি আবার চিরদিনের মতো তোমার কাছে চলে আসব। তখন আর কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। আজ তবে বিদায়। এতক্ষণ মৃত্যুলোকের কম্পনহীন নীল আগুন ঘরটাকে শীতলতায় মুড়ে রেখেছিল। আস্তে আস্তে উষ্ণতার পরদ কিছুটা যেন বাড়ল, কিন্তু হিমাংশুর কানে সম্পূর্ণার শেষ কথাগুলো সম্মোহনের সুরে প্রতিধ্বনি হতে লাগলো। সেই শুরু। তারপর 20 বছর ধরে সে নিয়ম করে চালিয়ে গেছে তপতন্ত্রের চর্চা। অবশ্য বিনিময়ে পূর্ণিমার প্রতি রাতে কাছে পেয়েছে সম্পূর্ণাকে, যদিও সেই মায়াবিনী আদতেও সম্পূর্ণা নয়, অপার্থিব জগতের কোনো এক অশুভ অস্তিত্ব সম্মোহনের ফাঁদে আচ্ছন্ন করে তাকে দিয়ে করিয়ে নিচ্ছে সমস্ত উপাচার প্রক্রিয়া। এই জগতের উপর অদূর ভবিষ্যতে কায়েম হবে অন্ধকারের সাম্রাজ্য। কুটিল চক্রান্তে চলছে তারই প্রস্তুতি। ফলস্বরূপ এর প্রাথমিক অভিঘাতে ধীরে ধীরে অন্ধকারের মেঘ ঘনীভূত হয়ে উঠছে মধুপুরের আকাশে। বাতাসে প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে মৃত্যুর ঘ্রাণ। জীবনী শক্তি ক্রমশই শুষে নিচ্ছে মৃত্যুলোকের অশুভ অস্তিত্বরা। প্রতি মাসে বিশেষ বিশেষ দিনে ছোট বড় পশু পাখির তো বলি দিতেই হয়, সাথে রয়েছে বার্ষিক নরবলির বিধানও। অতি সুকৌশলে অন্ধকারের শক্তিকে বলিয়ান হিমাংশু গত 19 বছর ধরে এই ভয়ঙ্কর কাজও সম্পন্ন করে এসেছে। ধীরে ধীরে জগতান্তরের সেই নিষিদ্ধ দরজা খুলে যায়। তাই জগতান্তরের অপজীবেরা সব হানা দিচ্ছে মধুপুরে। অন্তিম বলিদানটি কেবল বাকি, আর তাহলে সৃষ্টিকে রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। যার প্রাথমিক অভিঘাতে মধুপুর ধ্বংস হয়ে যাবে, তারপর ক্রমশই বিস্তৃতি লাভ করবে মরণযোগ্য। নিকষ কালো অন্ধকারের সাম্রাজ্যে হারিয়ে যাবে জীবনের আলো। ইতিমধ্যেই মধুপুরের কিছু মানুষ হঠাৎই ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। বহু মানুষ নিখোঁজ হতে শুরু করেছে, অনেকেই উন্মাদ হয়ে গেছে এবং নিজেদেরকেই আহত ক্ষত বিখ্যাত করে চলেছে। দারুণ এক বিষণ্ণতায় মৃত্যুর উৎসব আসন্ন হয়ে উঠেছে। সৌপর্ণ ইতিমধ্যে নদীর ধারটা বেশ কয়েকবার ঘুরে এসেছে, কিন্তু কই কোনো রকম অস্বাভাবিকত্ব তো ধরাই পড়েনি তার চোখে। সে অস্বাভাবিক শীতলতা অনুভব করেনি, কুয়াশার চাদর তাকে ঘিরেও ধরেনি। সে দেখতে পায়নি কোনো অদ্ভুত জীব। তবে কি সবটাই মিথ্যে? সরল গ্রামবাসীরা কোনো কারণে হ্যালুসিনেট করেছে? ঠিকমতো বুঝতে পারে না সে। তবে হ্যাঁ, কিছু মৃত কুকুর, বেড়াল আর পাখি পড়ে থাকতে দেখেছে সে। একেবারে ছিবড়ে হয়ে গেছে তাদের দেহ। মধুপুরের বেশ কিছু মানুষ উন্মাদ প্রায় হয়ে গেছে, সে খবর সৌপর্ণ জানে। গায়ের পরিবেশটা যে ঠিক স্বাভাবিক নেই সেটা সৌপর্ণর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার জানিয়েছে। কিন্তু খুব সম্ভবত একটা শুভ সুরক্ষা বলয় তাকে ও চৌধুরী বাড়ি সংলগ্ন কিছুটা অঞ্চলকে সুরক্ষিত রেখেছে, তাই হয়তো সে বিপদে পড়েনি। সৌপর্ণকে তার ঠাকুরদা কিছু একটা বিশেষ কথা বলবো বলবো করেও বলে উঠতে পারছিলেন না। এদিকে না বলেও স্বস্তি পাচ্ছেন না। সৌপর্ণ বিষয়টা বুঝতে পারে। শেষে সৌপর্ণ জোর করলে দ্বিধা কাটিয়ে বলতে লাগলেন তিনি। চৌধুরী বংশের একমাত্র দুর্দণ্ড প্রতাপ পূর্বপুরুষ ছিলেন তেজেন্দ্র নারায়ণ চৌধুরী।
তিনি যেমন একজন সুশাসক ছিলেন, তেমনি ছিলেন একজন বিদ্বান ব্যক্তি। বিভিন্ন বিচিত্র বিষয়ে তার দখল ছিল। দর্শন, রাসায়ন, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, তন্ত্রচর্চা, সঙ্গীত, বাদ্যযন্ত্র ইত্যাদি নানা বিষয়ে পারদর্শী ছিলেন। অনেকটা বাঁশির মতো দেখতে একটা আশ্চর্য বাদ্যযন্ত্র প্রস্তুত করেছিলেন আর নির্দেশ দিয়েছিলেন যেন কোনো পরিস্থিতিতেই চৌধুরীরা এটি হাত ছাড়া না করে। তিনি এও বলে গেছিলেন সঠিক সময়ে নাকি বাদ্যযন্ত্রটা মধুপুরের এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করবে। বাদ্যযন্ত্রর সাথেই এই তুলোটে কাগজে কিছু নির্দেশ লিখে দিয়ে গেছিলেন তিনি। কিন্তু সে হরফ এমনই বিচিত্র যে পাঠোদ্ধার করা দায়। আমি এই যন্ত্র আমার বংশের যোগ্য উত্তরাধিকারীকে দিতে চাই, কিন্তু আমার মন বলছে তুমি কোনো বিপদে পড়তে পারো। তাই দ্বিধাবোধ হচ্ছিল, কিন্তু হয়তো চিরকালের মতো মধুপুরের রক্ষার ভার চৌধুরী বংশের উপরই অর্পিত রয়েছে। তাই বৃহত্তর স্বার্থে একটু ঝুঁকি নিতেই হলো। ওইখানে ওই কুলুঙ্গিতে আছে। সুপর্ণ ঠাকুরদার নির্দেশ মতো কুলুঙ্গি থেকে সেই বিশেষ বাদ্যযন্ত্রটা ও সংকেত ভাই তুলোর কাগজটা বের করে। সত্যি বড় অদ্ভুত সেই হরফগুলো। মাঝে মাঝে চেনা বলে মনে হয়, কিন্তু না, ঠিক যেন চেনা নয়। সৌপর্ণ অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ঠিকমতো বুঝে উঠতে পারল না কোন হরফে লেখা রয়েছে। লেখাটা যদি অচেনা কোনো হরফে হয় সেক্ষেত্রে পড়বার কি উপায় হবে সে ভেবে তা পেল না। হঠাৎ কি মনে হতে মোবাইল ক্যামেরায় একটা ছবি তুলতে গেল সৌপর্ণ। ক্যামেরাটা সেলফি মোডে ছিল। মোডটা পাল্টাতে যাবে সৌপর্ণ, এমন সময় হঠাৎই তার চোখ আটকে গেল স্ক্রিনে। একটি অ্যাঙ্গেল থেকে কাগজটার অংশবিশেষ সেখানে দেখা যাচ্ছে। সেখানেই সে দিব্যি ফুটে উঠতে দেখল পরিষ্কার দেবনাগরী হরফ। তার মানে তো মিরর ইমেজ। সেই জন্যই চেনা চেনা আবার ভীষণ অচেনা লাগছিল হরফগুলোকে। হরফটা দেবনাগরীর মিরর ইমেজ হলেও ভাষাটা কতকটা বাংলার মতোই। পড়তে থাকে সৌপর্ণ। তেজেন্দ্র নারায়ণ যা লিখেছেন তা অনেকটা এই রকম। আমার গণনা যদি ভুল না হয়ে থাকে তবে চৌধুরী বংশের দ্বাদশতম উত্তরসূরি এই সংকেতের অর্থ অনুবোধনে সক্ষম হবে। তবু সঠিক কাল নির্বাচন নিশ্চিত করতে জানিয়ে রাখি, সময়টা সম্ভবত একবিংশ শতকের দ্বিতীয় কিংবা তৃতীয় দশক। সেই সময় মধুপুরে ভীষণ বিপদ ঘনিয়ে আসবে। কোনো এক পদভ্রষ্ট সাধক প্রেমে মোহাবিষ্ট হয়ে মৃত স্ত্রীকে ফিরে পেতে প্রায়োন্মাদ হয়ে প্রকৃতির বিরুদ্ধাচরণ করবে। ফলস্বরূপ মধুপুর এমন কিছু প্রত্যক্ষ করবে যা মানব সভ্যতা আগে কখনো দেখেনি। ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন বিশেষ উপাচারের মাধ্যমে সেই অনর্থক সূচনা ঘটবে। এই অপশক্তির বিস্তারকে পরাভূত করতে পারে একমাত্র একটি প্রতিস্পর্ধী তরঙ্গ। ধনাত্মক কণিকার পাশাপাশি যেমন ঋণাত্মক কণিকার অবস্থান আর দুইয়ের সংঘর্ষে উভয়ের লয় ও শক্তির মুক্তি, তেমনভাবেই এই দুই প্রতিস্পর্ধী মহাশক্তি একে অপরকে প্রশমিত করতে পারবে। আর এই বিপদের সূত্র ধরেই সহসা অন্য এক জগতের এক অজানা দ্বার উন্মুক্ত হয়ে পড়বে, আর সেই পথে আপাতভাবে অদৃশ্য কিছু জীব মধুপুরে প্রবেশ করবে। মনুষ্যতর জীবগুলি একদা এই জগতেই ছিল কিংবা আগামীতেও তাদের উদ্ভব ঘটবে। এই ক্ষেত্রে কিন্তু অন্য জগৎ থেকেই তারা আসবে। রক্ষা একটাই, মানুষ অদৃশ্য পরজীবীগুলির দ্বারা সরাসরি আক্রান্ত হবে না। তবে যে ভিন্ন জগতের দ্বার উন্মোচিত হবে তার বশবর্তী হয়ে শক্তিক্ষেত্রের পরিবর্তনের কারণে মানুষ অনেক বিভ্রান্তির শিকার হবে। কিন্তু মানুষ হয়তো চিরতরে হারিয়ে যাবে মধুপুর থেকে,
কেউ কেউ আশঙ্কিত হয়ে আত্মহননের পথ বেছে নেবে, কেউ আবার নিজেরই ক্ষতি সাধন করবে। হে যোগ্য উত্তরসূরি, তুমি ঠিকই অনুমান করেছ। এই পত্রের সাথে প্রাপ্ত এই বাদ্যযন্ত্রই সেই প্রতিরোধী তরঙ্গের জনক। সকলে জানে এই যন্ত্রটি কোনো এক খেয়ালে আমি নির্মাণ করেছি, কিন্তু প্রকৃত সত্য কিছুটা ভিন্ন রূপ। মূল যন্ত্রটা আমি একটা মহাজাগতিক নির্দেশের মাধ্যমেই প্রাপ্ত করি। তারপর সেই মহান ইচ্ছাশক্তির বশবর্তী হয়ে আমি যন্ত্রটির কিছু পরিমার্জন সাধন করি। সেই নির্দেশ ছিল এমনই এক নির্দেশ যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমার অন্তরাত্মায় অনুভূত হয়েছিল সেই আদেশাবলী। মনে রেখো, বিপদ যখন চরম সীমায় পৌঁছাবে তখন প্রবল কম্পনের মাধ্যমে সেই বিপদের আভাস পাবে তুমি। প্রয়োজনে ধ্যানাভ্যাসের মাধ্যমে নিজের ইচ্ছাশক্তি ও মানসিক দৃঢ়তাকে সুসংবদ্ধ করে তোলো। হে উত্তরসূরি, জয়ী হও। আমার আশীর্বাদ ও সমগ্র মধুপুরের শুভেচ্ছা তোমার সাথে। কেবল মধুপুর নয়, তোমার উপরেই রয়েছে সৃষ্টিকে তার বিচ্যুত অবস্থা থেকে আবারও সম্যাবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব। শব্দব্রহ্মের মাধ্যমে ত্রিফল বিপদের অবসান ঘটবে। জগতান্তরের দ্বার আবারও বন্ধ হয়ে যাবে। ভিন্ন মাত্রার জীবগুলো সঠিক অবস্থানে ফিরে যাবে। নির্ভয় হও, নিজের উপর বিশ্বাস রাখো। মনে রেখো, তুমিও পরমাত্মার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের বাহক। জগৎপাল তোমার সহায় থাকুক। বিজয়ী ভব। চিঠিটা পড়ে এক আশ্চর্য মনোভাব তৈরি হয় সৌপর্ণর। যদিও মনুষ্যোত্তর জীব বলতে তেজেন্দ্র নারায়ণ ঠিক কী বুঝিয়েছেন সেই প্রশ্নটা তার মনে জেগে থাকে। সে মনে মনে আশু কর্তব্য পালনের জন্য প্রস্তুত হয়। তেজেন্দ্র নারায়ণের সেই তুলোট কাগজে লেখা ছিল, বিপদের আভাস মিলবে কম্পনের মাধ্যমে। মধুপুর একটা প্রবাদ প্রচলিত আছে, মধুপুরের আকাশে যতদিন সূর্যচন্দ্র উঠবে ততদিন তেজেন্দ্র নারায়ণের কথা বিফলে যাবে না। হলো তাই। অনেকগুলো পেল্লাই সাইজের ড্রাম একসঙ্গে বাজালে যেমন গুম গুম করে আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ গোটা মধুপুরকে কাঁপিয়ে দিল। সবাই প্রমাদ গুনলে দানুটা রেগে গেছে, আর বুঝি কারো রক্ষে নেই। সৌপর্ণ মনে মনে প্রস্তুত হলো। একটা অসম লড়াইতে মধুপুরের সাক্ষাৎ বিপদের মুখোমুখি হওয়ার সময় আসন্ন। বাদ্যযন্ত্রটা বাজানোর কৌশলটা তুলোট কাগজটা দেখে একবার ঝালিয়ে নিল সে। কিছু সময় পর পর শক্তিশালী ভূ আন্দোলনের মতো কেঁপে কেঁপে উঠছে মধুপুরের মাটি। সকলে আর্ত চিৎকার করছে, আর বেশি সময় নেই হাতে। ঠাকুরদার জন্য কেবল দুশ্চিন্তা হচ্ছে সৌপর্ণর। প্রাসাদসম চৌধুরী বাড়িও কি এই ভয়ঙ্কর বিপদ থেকে সুরক্ষিত? বিশেষ বাদ্যযন্ত্রটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে সৌপর্ণ। গমগমের শব্দটা আর তালে তালে মাটি কেঁপে ওঠার মাত্রাটা এখন আগের চেয়েও বেড়ে গেছে। পাল্লা দিয়ে বেড়েছে সৌপর্ণর হৃদস্পন্দনও। অমিত শক্তিশালী এক অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রামে নেমেছে সে। সামান্য একটা বাদ্যযন্ত্র কিভাবে রক্ষা করবে এই বিপদ থেকে তা জানে না সৌপর্ণ। যুক্তিতর্কের পরিসর পিছু হটেছে, বিশ্বাসটুকুই এখন সম্বল। একবার তার মনে হলো কি পাগলামি করছে সে। এটা তো একটা শক্তিশালী ভূমিকম্প, সে বাজনা বাজিয়ে কি বা করতে পারে। সন্দেহের দোলাচলে যখন বিশ্বাসের ভিত্তিটা কেঁপে উঠেছে, ঠিক সেই সময় নদীর দিকটা থেকে অশ্রুতপূর্ব বিকট কিছু শব্দ ভেসে এলো। বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে, আরও অনেক বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে চলেছে। বড় বড় গাছ সমূলে উৎপাদিত হয়ে পড়ে রয়েছে দিকে দিকে। প্রচণ্ড শক্তিশালী এক দানব যেন সংহার মূর্তি ধারণ করে সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। ভীষণ কম্পনের মধ্যেও ভেঙে পড়া গাছ আর বাড়ির ভগ্নাবশেষ বাঁচিয়ে নদীর দিকে যেতে থাকে। একবার পথে কানাই জ্যাঠার সাথে দেখা হলো। জ্যাঠা কি ওকে যেতে বারণ করছে, কিন্তু আজ যে কোনো বারণ শোনার সময় তার নেই, সে উপায়ও নেই। বহু শতাব্দী প্রাচীন এক অভিশাপ মুক্তি চাইছে তারই হাত ধরে।
কাছাকাছি পৌঁছাতেই সে বেশ দেখতে পেল একটা লোক 2 হাত ছড়িয়ে উন্মাদের মতো হাসছে। ছটফট করতে থাকা কয়েকটা বিকট দর্শন প্রাণীও চোখে পড়ল তার। সাক্ষাৎ বিভীষিকার মতো কিছু বিকৃত অপজীব দেখতে পেয়ে শিউরে উঠল সৌপর্ণ। তাদের পদাঘাতে কেঁপে উঠছে মাটি, কিন্তু সৌপর্ণর হাতে যে আর একদম সময় নেই। মধুপুর চোখের সামনে মাটিতে মিশে যেতে বসেছে। তুলোট কাগজের নির্দেশ মতো আশ্চর্য বাদ্যযন্ত্রটা বাজাতে শুরু করলো সৌপর্ণ। ভীষণ কম্পনে পড়ে যাবার মতো অবস্থা হয়েছে তার, কিন্তু সে কোনো রকমে বাজিয়ে চলেছে সেটা। সে জানে না এতে আদৌ কোনো কাজ হবে কিনা, বা হলেও ঠিক কোন যুক্তিতে তা হওয়া সম্ভব। কিন্তু এটা জানে তার নিজের ফুৎকারে ও আঙুলের যৌথ সহায়তায় যে অপূর্ব সুরমূর্ছনা সৃষ্টি হচ্ছে, তার সমতুল্য সুর সে আগে কখনো শোনেনি। শুধু সে কেন, এমন অপার্থিব সুরমূর্ছনা কজন শুনেছে তাও বলা শক্ত। প্রথমটায় আত্মমগ্ন হিমাংশু কিছু শুনতেই পায়নি। তারপর সুরটা কানে গেছে তার, কিন্তু একটা শ্লেষের হাসি ফুটে উঠেছে তার মুখে। বাজিয়ে নে যা মন চায়, মরতে হবেই তোদের সবাইকে, কেউ বাঁচবি না। তোকে বলি দিয়েই আমার 20 বছরের সাধনা সিদ্ধি পাবো আমি। সম্পূর্ণ শুধু আমার মৃত্যুর সাধ্য নেই ওকে আমার থেকে আলাদা করার। এক মনে বাজিয়ে চলেছে সৌপর্ণ। কম্পনটা কি একটু কমেছে? ওই আগের মতো টোলে টোলে পড়ে যাচ্ছে না তো সে, আর দাঁড়িয়ে থাকতে পারছে কোনো রকমে। এতক্ষণে কম্পনের কমে আসাটা হিমাংশু লক্ষ্য করেছে। সে অপজীবগুলোকে কি একটা মন্ত্র প্রয়োগ করে নির্দেশ দিল। বিকট শব্দে গর্জন করছে তারা। চোখ বুজে এক মনে বাজাতে লাগলো সৌপর্ণ। বাজাতেই লাগলো কোনো দিকে না তাকিয়ে। ইতিমধ্যে মধুপুরের ঘরে ঘরে বেজে উঠল মঙ্গল শঙ্খের ধ্বনি। কখন যে কম্পনটা থেমে এসেছে সৌপর্ণ খেয়াল করেনি। আকস্মিকভাবেই যেন ঘোর কৃষ্ণবর্ণ মেঘ করেছে আকাশে। ঝলকে ঝলকে চমকে উঠছে বিদ্যুৎ। কান ফাটানো শব্দে বারংবার বাজ পড়ছে। এ যেন বৃত্তাসুর নিধান ইন্দ্রদেবের রুদ্ররূপ। হঠাৎ মেঘের দিকে চোখ পড়তে চমকে ওঠে সৌপর্ণ। মেঘের নির্দিষ্ট বিন্যাসে আকাশে যেন ফুটে উঠেছে একটা মূর্তি। বহু ফনা বিশিষ্ট এক মহানাগের মাথায় পা রেখে নৃত্যরত এক বিরাট শিশুর মূর্তি। চিনতে ভুল হয় না সৌপর্ণর। একই আধারে যেন দুষ্টের দমনকারী আর সৃষ্টির পালক সমাহিত হয়ে রয়েছেন। মধ্যে বাদ্যযন্ত্রটা ভীষণ রকম উত্তপ্ত হয়ে উঠেছে। সে আর সেটা ধরে রাখতে পারল না, সেটা পড়ে গেল তার হাত থেকে। নদীর দিক থেকে উদ্ভূত কম্পনটা সম্পূর্ণ থেমে গেছে। বাদ্যযন্ত্রটা মাটি স্পর্শ করতেই আরও একবার কম্পন শুরু হলো, কিন্তু সেটার অভিমুখ সম্পূর্ণ বিপরীত। মধুপুরের দিক থেকে নদীর দিকে সেই কম্পন অগ্রসর হতে লাগলো তীব্র গতিতে। সৌপর্ণ চোখের সামনে নদীর ধারটার মাটিতে বিশাল বড় বড় ফাটল দেখা দিল। কেউ কিছু বুঝতে পারার আগেই হিমাংশু আর সেই বিকট দর্শন জীবগুলো ভূগর্ভে তলিয়ে গেল। অন্তিম আর্তনাদের শব্দগুলো কে যেন শুষে নিল সাথে সাথে। চিরকালের মতো ধরিত্রী মায়ের বুকে স্থান খুঁজে নিল সেই আশ্চর্য বাদ্যযন্ত্রটিও। মধুপুর মুক্তি পেল আদিম এক অভিশাপ থেকে। কম্পন থেমে যাওয়া স্থিতদি চিরভরসার স্থল। ধরিত্রী মায়ের কোলে বসে পড়ে রণক্লান্ত সৌপর্ণ। পেরেছে, সে পেরেছে। একটা আসন্ন বিপর্যয়ের হাত থেকে মধুপুরকে বাঁচাতে সে পেরেছে। না, শুধু মধুপুর নয়, সে অনাথ সৃষ্টির হাত থেকে বাঁচাতে পেরেছে সৃষ্টিকে। যেমন হঠাৎ করেই ঘোর কৃষ্ণবর্ণ মেঘ জমে উঠেছিল, তেমনি ভোজবাজির মতোই তা অন্তরিত হয়েছে। সাথে নিয়ে গেছে অন্য জগতের বিপদগুলোকেও। পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে দীননাথ অস্তাচলের পথে পাড়ি জমিয়েছেন। চৌধুরী বাড়িতেও একটা সূর্য ঢলে পড়েছে।
অন্ধকার নেমে এসেছে বটে, কিন্তু পাশাপাশি রয়েছে নতুন দিনের আলোর আশ্বাস। একটু একটু করে সন্ধে নামছে, শীতকালের সন্ধে, অকৃত্রিম ঠান্ডার আমেজ মাখা সন্ধে। বিশ্ব উষ্ণায়ন সবটুকু কেড়ে নিতে পারেনি এখনো আশা আছে, নতুনভাবে বাঁচবার আশা আছে। স্মৃতির স্মরণীবে হারিয়ে গিয়েছিলেন প্রৌঢ়বিজ্ঞানী সৌপর্ণ চৌধুরী। তার ওষ্ঠে একটা স্মিত হাসির রেখা ফুটে উঠল। সমস্ত কিছু তিনি লিখে যাচ্ছেন তার এই ডিজিটাল ডায়েরিতে, কিন্তু সেই ডায়েরির বক্তব্য এবং গবেষণালব্ধ বিশেষ জ্ঞানগুলি একমাত্র সেই উপযুক্ত উত্তরাধিকারীর কাছেই উন্মুক্ত হবে যার চিন্তা চেতনার তরঙ্গ সৃষ্টির জন্য মঙ্গলময়। সৃষ্টি সুরক্ষিতই থাকবে অনাথ সৃষ্টির হাত থেকে। সঠিক উত্তরসূরি কর্তব্যের আকর্ষণেই প্রাপ্ত হবে ব্রহ্মজ্ঞানের অধিকার। শব্দ ব্রহ্ম যে তার উপযুক্ত বাহক খুঁজে নিতে জানে। এতক্ষণ শুনছিলেন উৎস ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে আদিম অভিশাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। উৎস ভট্টাচার্য, জন্ম 9 অক্টোবর 1992 শ্যামনগরে, বাসস্থান কাকিনাড়া। রহরা রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে সাম্মানিক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইআইটি বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর, আইআইএসসিতে গবেষণার কাজ ও বাসুদেবা মূর্তি সুন্দর রাজন পুরস্কার প্রাপ্তি। দেবী প্রণাম, ভূতভূতুং সর্বভূতেষু, বৃত্তের বাইরে, অদ্ভুতুড়ে, গা চমচম সহ বেশ কিছু জনপ্রিয় পত্রিকা ও বিভিন্ন প্রকাশনার সংকলনে ভিন্ন ভিন্ন স্বাদের ভৌতিক, মনস্তাত্ত্বিক, কল্পবিজ্ঞান ও রোমহর্ষক বেশ কিছু গল্প স্থান পেয়েছে। যৌথ সম্পাদনায় তুহিনা প্রকাশনী থেকে প্রকাশিত আতঙ্কের অমানিসা এবং রূপাম প্রকাশনী থেকে প্রকাশিত ছায়া জগতের দিনলিপি শীর্ষক অতিলৌকিক সংকলন দুটি পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধূর্যটি সোম অন্যতম।